দর্শক দেখছিলাম ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি, এদিকে কথা চলছে পেস বোলিং নতুন কোচ নিয়ে, একই সাথে জিম্বাবুয়ে স্কোয়াড দিয়েছে এবং অবভিয়াসলি সেই স্কোয়াডে বিপরীতে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে বা বাংলাদেশের এই টেস্ট সিরিজে যারা যারা খেলবেন তাদের পারফরমেন্স কেমন হতে পারে সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। দেব চৌধুরী, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আমরা যদি শুরুতেই পেমেন্ট নিয়ে কথা বলতে চাই, তিনি তো ফিল্ডিং কোচ, একই সাথে তার যে এক্সপিরিয়েন্সের জায়গায় দেখলাম রানিং বিটুইন দ্য উইকেট, এই জিনিসটা নিয়ে তিনি কাজ করেছেন। এটা তো খুবই জরুরি বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য কোনো সবই জরুরি। বাংলাদেশ স্লিপ ফিল্ডিং জরুরি। বাংলাদেশ টেস্ট খেলে 24 বছর। আপনি 24 বছরে বাংলাদেশের দুইটা স্পেসিফিক ফিল্ডারের নাম বলতে পারবেন যারা স্লিপে একদম অনবদ্য? আপনি বলতে পারবেন না। অর্থাৎ কোচ আপনি পেমেন্টকে আনছেন নাকি মানে বেতনকে আনছেন নাকি টাকাকে আনছেন নাকি পয়সাকে ডলারকে আনছেন, ডাজন্ট ম্যাটার। বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে ফিল্ডিং কোচের যে জায়গাটা আমার কাছে সবসময় মনে হয়েছে যে কোচের যে দায়িত্ব সেটা সব কোচই কম বেশি পালন করেন। রাদার ফিল্ডাররা ফিটনেসের কারণেই হোক, সাইকোলজির কারণেই হোক, ফিল্ডিং ইউনিট হিসাবে, আমি পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বলছি না, শান্ত ভেরি গুড ফিল্ডার, তাওহিদ হৃদয়, মিরাজ, এরা খুব ভালো ফিল্ডার। কিন্তু আবার যদি আবার ভালোদের নাম বললাম, খারাপদের নাম আমি বলছি না, এদের কথা যদি হিসেব করেন, এর আগে ক্যাপ্টেনরা বিভিন্ন সময় বলতো যে মাঠে যখন আমার 3 জন ক্রিকেটার, 3 জন ফিল্ডারকে লুকায়ে রাখতে হয় যে ভাই তুই এখানে যা, যেখানে বল না যায়, তাহলে ভাই মুশকিল। বাংলাদেশ এই মুশকিলের ভেতর দিয়ে লম্বা সময় ধরে যাচ্ছে, লম্বা সময় ধরে যাচ্ছে। কেন? ওইটাই বললাম যে প্লেয়ারদের যে সাইকোলজি, আপনি দেখেন ক্যাচ মিস, তারা প্রেস কনফারেন্সে এসে একদম হাসি মুখে বলে যাবে ইটস এ পার্ট অফ গেম, ক্যাচ মিস পার্ট অফ গেম। আকাশ সাদা বলে ক্যাচ ধরতে পারে। আমি সেটাই বলছি আপনাকে যে বেশি ক্লিয়ার বলে অসুবিধা, মানে এগুলো হাস্যকর যুক্তি, কিন্তু এর পেছনে যে দুঃখজনক ব্যাপারটা যে ব্যাটিং বোলিং আপনি খারাপ করতে পারেন, ফিল্ডিং ইজ সাচ এ প্লেস যে জায়গাটা আপনি শুধুমাত্র নিজের চেষ্টায় উন্নতি করে একটা ম্যাচে 5টা রান সেভ করতে পারেন, একটা চমৎকার ক্যাচ ধরে ম্যাচের মোমেন্ট ঘুরিয়ে দিতে পারেন, একটা চমৎকার রান আউট করে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। আনফর্চুনেটলি বাংলাদেশের ফিল্ডারদের বা ক্রিকেটারদের বেস্ট 11-এর একটা বড় অংশ বিভিন্ন সময়ে এই ফিল্ডিংটাকে জাস্ট করার জন্য করে গেছে, এবং এখনও যে সেটা খুব বেশি পরিবর্তন হয়েছে আমার সেটা মনে হয় নাই। এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ডোমেস্টিক ক্রিকেটটা যখন হয়, আমি তো নিয়মিত মাঠ থেকে দেখি ফিল্ডিংয়ের যে ব্যাপারটা বিভিন্ন সময়ে আনফর্চুনেটলি ক্রিকেটাররা অনীহানিয়ে ফিল্ডিংটা করেন। সো ওটারই একটা রিফ্লেকশন। জাতীয় দলে অনীহানিয়ে আপনি করতে পারবেন না, কিন্তু ফিল্ডার হিসাবে আমি টপমোস্ট ফিল্ডার হব, এই তাড়নার যে জায়গাটা, এটা আমার কাছে কম মনে হয়েছে। সো আপনি মানে পেমেন্টকে তারা আনা হয়েছে, আমি নিশ্চিত বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্রিকেট ভক্ত তিনিও গতকালকে বিকেল পর্যন্ত জানতেন না এই পেমেন্ট নামে কোনো লোক আছে ফিল্ডিং কোচ। যখন বিসিবি ডিক্লেয়ার করেছে, গণমাধ্যমে সংবাদ হয়েছে, তখন সবাই সার্চ করেছেন, জেনেছেন তিনি নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে কাজ করেছেন, নিউজিল্যান্ড এ টিম, ন্যাশনাল টিমের সঙ্গে বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজ করেছেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন। তখন আমরা জানতে পেরেছি যে না, তার এক্সপিরিয়েন্স রয়েছে, ভালো বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এনেছে বা তার সামর্থ্য আছে বলেই। কিন্তু এই সামর্থ্যের প্রয়োগ তিনি কতটা করতে পারবেন সেটা আসলে প্রুভ হবে ফিল্ডারদের পারফরমেন্সে, তার পারফরমেন্সের না। ফিল্ডারদের পারফরমেন্স যদি ভালো হয় তিনি কোচ ভালো, যদি খারাপ করেন থ্যাংক ইউ ভেরি মাচ। তিনি তো আসলে সেই প্রমাণটা দিয়ে এসছেন এবং তার পোর্টফোলিও দেখে তো আসলে তেমনটাই মনে হচ্ছে। তিনি লম্বা সময় মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কাজ করেছেন। ফিল্ডিংয়ের এই ব্যাপারটা নিশ্চয়ই আমরা গ্লেন ফিলিপসকে দেখে অবাক হই। আমরা তো সেই জেনারেশন, আমরা জন্টি রোডসকেও দেখেছি এবং তখন যে অবাকটা হতাম এখনও সেই রকম অবাক হই। এবং তিনি গ্লেন ফিলিপস বলছিলেন তিনি ডেইলি 800 পুশ আপও দেন নিজের ফিটনেসের দিকে নজর দেওয়ার জন্য। মানে তাদের কাছে ফিল্ডিংটা এত বেশি গুরুত্বপূর্ণ, একই সাথে উপভোগ যে করেন এই ব্যাপারটা আমরা উপভোগ করতে পারি না। ওই যে আপনি বলছিলেন যে করার জন্য করা বা করতে হবে বলে, মানে এইটা কেন, এটা কবে তাহলে এই কালচারটা চেঞ্জ হবে? আসলে কালচারের কথা বললে আলোচনাটা কোনো বড় হয়ে যাবে। ক্রিকেটিং কালচার যদি আপনি হিসাব করেন যে জিম্বাবুয়ে টিম দিয়ে দেওয়া হয়েছে, আপনি নিশ্চিত থাকেন ক্রিকেট বোর্ডের একটা বড় অংশ জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়া মনে করা শুরু করেছে। আপনি যখন নিউজটা পড়ছিলেন আমি দেখছিলাম আপনি মুচকি মুচকি হাসছিলেন, দর্শক যেটা দেখছিল না। কেন? আপনি জিম্বাবুয়ের ক্রিকেটারদের নাম পড়ছিলেন। আপনি আমাকে বলেন তো কোনা এই কয়জন ক্রিকেটারকে আপনি র্যান্ডমলি নাম বলে চিনতে পারবেন? দর্শক কয়জন চিনে? জিম্বাবুয়ের এই যে 15 জন, 13 জন, 17 জন, 11 জন, হোয়াট ইজ দ্য নাম্বারস? আপনি 4 থেকে 5 জন ক্রিকেটার আছে যাদেরকে খুব ভালো মতো চেনেন, বাকি দুজন আপনার সার্চ করতে হবে। তার মানে কি? দে আর নট টপ ক্রিকেটার্স গ্লোবাল কনটেক্সটে। অথচ এই দলটাকে আপনি অস্ট্রেলিয়া মনে করে খেলবেন,
এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের কালচার। মেহেদী হাসান মিরাজ ওই দিনই বলেছেন, ডিপিএল যেদিন শুরু হলো ঈদের পরে তিনি বলেছেন যে ছোট দল আমরা ভাবছি না, জিম্বাবুয়েকে আমরা সেই রকম ভাবেই তারা ভাবার মতোই কনফিডেন্সটা কোনো কালে তাদের ছিল না। তারা কেন ভাববে? জিনিসটা হচ্ছে কি, আপনি এটা হচ্ছে অনেক সময় বলার জন্য বলা যে বড় দলগুলো ছোট দলের সঙ্গে যখন খেলা হয় তারা বলে যে উই আর নট এনি টিম স্লাইটলি, আমরা কোনো টিমকে হালকাভাবে নিচ্ছি না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড ওই জিনিসটা থাকে আমি মাঠে নামবো, খেলবো, ওকে জাস্ট গুড়িয়ে দেবো, ওই লোকালি আমরা বলে যে ভাই একদম মাইরা শোয়ায় দে, যে ওই টিমের কোনো পাত্তা পাওয়ার কোনো সুযোগ নাই। এই সাইকোলজি যে পর্যন্ত আপনার মাথায় না থাকবে, আপনি যে পর্যন্ত ওইভাবে চিন্তা করতে না শিখবেন, আপনি কোনোদিন বড় দল হবেন না। আমি আমার ক্রীড়া সাংবাদিকতার সময় সব সময় দেখে আসছি বাংলাদেশ টিম অস্ট্রেলিয়াকে যেভাবে ট্রিট করে, জিম্বাবুয়েকে ইকুয়ালি ট্রিট করে, এবং এই কারণে জিম্বাবুয়ের এগেইনস্টে খেলানোর জন্য মুস্তাফিজকে আপনার আইপিএল থেকে ঘুরিয়ে আনতে হয়। এই কারণে বাংলাদেশের টপ প্লেয়ারদেরও জিম্বাবুয়ের এগেইনস্টে খেলাতে হয়। বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাপ্টেন ওয়ান্স হি টোল্ড মি, আমি এই কথাটা বলেছিলাম যে নেক্সট সিরিজ জিম্বাবুয়ে কমপক্ষে 4 জনের ড্রপ করা উচিত টপ প্লেয়ার, পঞ্চপাণ্ডব থেকে মেনশন করে বলেছিলাম। উনি আমাকে উত্তর দিয়েছিলেন যে ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই পালসটাই নাই, জিম্বাবুয়ের এগেনস্টে 3 জন টপ প্লেয়ার বাদ দিয়ে ভবিষ্যতের রিপ্লেসমেন্ট প্রবেবল ওই জায়গাতে সাকিবের জায়গায় কে খেলবে, তামিমের জায়গায় কে খেলবে, মুশফিকের জায়গায় কে খেলবে, এদেরকে ইনজেক্ট করার যে মানসিকতা ওটা নাই। জিম্বাবুয়ের সঙ্গে হারলে কি হবে? দর্শক সমালোচনা করবে, গণমাধ্যম সমালোচনা করবে, ওই রিস্ক তারা নিতে রাজি না। জিম্বাবুয়ের সঙ্গে জিতে তারা ওই উল্লাসটা করবে, ওই ক্রেডিটটা নেবে। ক্রিকেট বোর্ডে বিভিন্ন সময় তাই হয়েছে, এইবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে বাংলাদেশের যে প্লেয়াররা খেলবে, এই প্লেয়াররাও সবাই না হলেও বেশিরভাগ জিম্বাবুয়ের একটা শক্তিশালী দল বলে মনে করে। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আপনি যেটা বলছিলেন আসলে যে পেমেন্ট ইস্যুতেই তো আসলে এতগুলো কথা আসলো, যে পেমেন্টের সিভিটা যতই ভারী হোক, যদি বাংলাদেশের সাথে আসলে তার সেশনটা যদি ভালো না কাটে তাহলে তিনি ব্যর্থতার দায় নিয়ে যেতে হবে। এর আগের বার যেগুলো হয়েছে আর প্লেয়ারদের পারফরম্যান্সই কোচের পারফরম্যান্স, একেবারেই টিম পারফরম্যান্স। আরো একটা কোচের কথা শোনা যাচ্ছে, পেস বোলিং কোচ ওমর গুল। আরো দুটো নাম শোনা যাচ্ছিল, অ্যালান ডোনাল্ডের ফিরে আসার একটা কথা, যেহেতু তার সাথে আরো নতুন করে আলোচনা হচ্ছিল, এবং অ্যালান ডোনাল্ডের সাথে বাংলাদেশের পেস ইউনিটের যে রিলেশনশিপটা, সেটা আমরা কোচিং ক্যারিয়ার যখন শেষ হয়ে যায় বাংলাদেশের সাথে, তখন আমরা দেখেছি তিনি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বাংলাদেশের এই ইউনিটটাকে নিয়ে কথা বলেছেন, এবং শন টেটের কথা শোনা যাচ্ছিল। সেখান থেকে ওমর গুলই খুব সম্ভবত হতে যাচ্ছেন। চয়েসটা কেমন হলো এবং সম্ভাবনা কতটা? 2027 বিশ্বকাপ পর্যন্ত খুব সম্ভবত চুক্তি হতে যাচ্ছে। এখন আসলে যে কোচের সঙ্গে চুক্তি হোক না কেন, আপনার 2027-এর ওই অক্টোবর নভেম্বর ওই পর্যন্ত চুক্তিটা হবে, 2 বছর 8 মাস 9 মাস এরকম একটা টাইম স্প্যানের জন্য, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল এবং দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। এবং ক্রিকেট বোর্ড এটা খুব হিসেব করেই করেছে, এজন্য তাদেরকে থ্যাংক ইউ দেওয়া উচিত। সেকেন্ড পার্টটা হচ্ছে যে চয়েসটা কেমন হলো। দেখেন, যখন থেকে আপনার শার্ল ল্যাঙ্গেভেল্ড, তারপর হচ্ছে আপনার ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ড, আন্দ্রে অ্যাডামসকেই শুধুমাত্র এর মধ্যে আমার মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তড়িঘড়ি করে নিয়োগ দিয়েছে, যথেষ্ট ভাবনা চিন্তা করেনি, বা তাদের হাতে হয়তো খুব বেশি অপশন হয়তো ছিল না, আমি জানি না কি হয়েছিল। এছাড়া পেস বোলিং কোচ যাদেরকে আনা হয়েছে, শার্ল ল্যাঙ্গেভেল্ড খুব অল্প সময়ের জন্য ছিলেন, কিন্তু পেস বোলিং কোচরা বাংলাদেশে সাকসেসফুলি কাজ করেছেন। কেন সাকসেসফুলি কাজ করেছেন? ওই যে প্লেয়াররা ভালো করেছে, এই কারণে আমরা সাকসেসফুল বলছি। আমি এখন আপনি চিন্তা করেন যে এই যে এখনকার পেস ইউনিটটা, এটা তো একদিনে তৈরি হয় নাই। সেই ওটিস গিবসনের ওই সময় থেকে ইবাদত লম্বা সময় ধরে বাংলাদেশ টিমের সঙ্গে, তিনি একটা মোবাইল ফোন কোম্পানির পেসার হান্ট থেকে উঠে আসলেন, লম্বা সময় টিমের সঙ্গে ঘুরছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ফিরছেন, কোনো হিসাব নাই। এই যে ইবাদতকে তৈরি করা, মিডল ওভারে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেস বোলার বা উইকেট টেকার বোলার হয়ে ওঠা, বা ওই সময় থেকে অন্যান্য যারা এসেছেন, নাহিদ রানা কিংবা ধরেন যে শরীফুল কিংবা আমাদের জুনিয়র সাকিব, সবাই কিন্তু এই একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে উঠে এসেছেন, এবং প্রত্যেকটা কোচেরই কিন্তু সবার পেছনে কোনো না কোনো অবদান রয়েছে। আপনি অ্যালান ডোনাল্ডের কথা বলছিলেন, আমি ওমরগুলোর কথা আসছি, ভালো না মন্দ চয়েস, যে উনি চলে যাবার পরেও আমাদের অনেক প্লেয়ারের সঙ্গে, স্পেসিফিক্যালি পেস বোলারের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ ছিল, এখনও বোধহয় সেটা আছে। কোনো সমস্যা হলে অ্যালান ডোনাল্ড কিন্তু হেল্প করছেন। অর্থাৎ এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা রেসপেক্টের সম্পর্কটা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি এখন কোচ আছেন, 3 বছর পর নাও থাকতে পারেন, কিন্তু আপনার সঙ্গে ওই সম্পর্কটা কন্টিনিউ করাটা ইম্পর্টেন্ট, যে জায়গাতে ক্রিকেট বোর্ড ফেল করেছে। ডোনাল্ড চলে যাওয়ার পরে যে বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউ দেখেছে, আপনি যদি সেগুলোর ভাষাগুলো দেখেন, ডোনাল্ডের মতো কিংবদন্তি ক্রিকেটার যখন এই ধরনের কথা বলেন, এই ধরনের ভাষায় বলেন, সেটা গ্লোবাল ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট সম্পর্কে খুব নেতিবাচক মেসেজ দেয়। সো ওই জায়গা থেকে ডোনাল্ড যদি আবার ফিরতে চাইতেন, আর হয় কি, এই যে বললেন না যে শন টেট, অ্যালান ডোনাল্ড, ক্রিকেট বোর্ডের একটা অভ্যাস আছে, যখন কোনো কোচের নাম আলোচনা আসে, তারা নিজেদের মতো করে
জেনে বুঝে কিছু আলগা নাম বাতাসে ছড়িয়ে দেয়। এটা অনেক আগে থেকে তাতে হচ্ছে কি আলোচনাটা বিভিন্ন রকম হয়ে থাকে। সো ওটার একটা অংশ কিনা আমি জানি না, বিভিন্ন সময় অনেক বড় বড় নাম শোনা যায়, এর আগে শোনা মাইক হাসি কোচ হইতে পারে, এই হই, আসলে এগুলোর সাথে আলোচনাও হয় নাই, তার আগ্রহীও না বাংলাদেশে আসতে। সো ওই জায়গা থেকে ওমর গুল যদি আসেন সেটা আমার মনে হয় যে উড বি এ গুড চয়েস। কেন? ওমর গুল ইজ এ স্কিলফুল বোলার। আমি যদি ভুল না করি তিনি বোধহয় অ্যারাউন্ড 47-48টা টেস্ট খেলেছেন, 130+ ওয়ান ডে, তারপরে হচ্ছে আপনার 60+ T20। সো এই যে 12-13 বছরের এক্সপিরিয়েন্স, PSL-এ কাজ করা, আফগানিস্তান টিমের সঙ্গে কাজ করা, পাকিস্তান ন্যাশনাল টিমে কাজ করা, এই এক্সপিরিয়েন্সগুলো ওমর গুলদের মতো যারা প্রমিসিং কোচ, যাদের ক্যারিয়ার এখন সামনে অনেক, তাদেরকে অনেক বেশি প্রভোক করে বাংলাদেশের মতো টিমের সঙ্গে কাজ করার জন্য। এখানে যদি তারা কাজ করে সিভিটা ভারী করতে পারেন, ইউ নেভার নো, তিনি হয়তো বিগ ব্যাশে দল পাবেন, PSL তো পাবেনই তার নিজের জায়গা, কিংবা অন্যান্য বড় কোনো দেশে সেখানে কাজ করতে পারবেন। সো ওমর গুল সত্যি যদি তিনি আসেন, যতটুকু শুনতে পাচ্ছি যে তার সঙ্গে একটা আলোচনা এগিয়েছে, ওমর গুল গণমাধ্যমের কাছে এটা স্বীকারও করেছেন। সো সেটা যদি আসে, আমার মনে হয় যে লেগাসিটা তৈরি হচ্ছে, আমি এটা লেগাসিই বলবো, যে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা, মুস্তাফিজদের সাথে সাথে পরবর্তী জেনারেশনে যারা আসছে, নাহিদ রানা বা অন্যান্যরা, তাদেরকে আরেকটু পুশ করা, আরেকটু বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওমর গুলদের মতো কোচ ক্যান বি আইডিয়াল এই মুহূর্তে। আরেকটা ব্যাপার কিনা, মানে ওমর গুলরা যেই কালচারের মধ্য দিয়ে ক্রিকেট খেলেছেন, কাছাকাছি কালচার, সেই কারণে একটা বড় ব্যাপার কাজ করবে, যে বাংলাদেশের পালসটা বুঝবে একেবারেই, যে কি ধরনের চলে আসলে এই জায়গাটায়। কালকে জিম্বাবুয়ে স্কোয়াড দিচ্ছিল, আপনি নিজেই বলছিলেন যে আমার নামগুলো পড়তে অসুবিধা হচ্ছিল বিকজ অফ আমি তাদেরকে খুব ভালোভাবে চিনি না, আমি শন উইলিয়ামস ছাড়া আমি চিনি না। কিন্তু গণমাধ্যমে যখন দেখলাম যে অভিজ্ঞ দল নিয়ে স্কোয়াড দিয়েছে, এই ব্যাপারটা আসলে একটু খটকা লাগলোই। তারপরে সার্চ করতে গেলাম যে বাংলাদেশের যারা আসলে সম্ভাব্য স্কোয়াডে থাকতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে, তারা কেমন পারফর্ম করছে, যেহেতু ডিপিএল চলছে। আমি আসলে টপ 10-এ কাউকে সেভাবে খুঁজে পেলাম না। আপনার কাছে কি মনে হয় পারফর্ম করছে? একটা ব্যাপার হচ্ছে ডিপিএল তো হোয়াইট বল ফরম্যাট, 50 ওভার্স ফরম্যাট, আমরা টেস্ট খেলবো অন্য, তারপর 4 মাস পর একটা তো জিনিসটা হচ্ছে, আমরা বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিলাম, ভরাডুবি হয়েছে, আবারও প্লেয়াররা 50 ওভারের খেলা খেলে আবার রেড বলে নামছে, কি হবে আমি জানি না। বাংলাদেশের প্লেয়ারদের, ম্যাক্সিমাম প্লেয়ারদের ফরম্যাট থেকে চেঞ্জ করলে মানিয়ে নিতে সময় লাগে, এটা তাদের সাইকোলজি। ভাই একটা ফরম্যাট থেকে আসছে, একটু তো সময় লাগবে। এই সাইকোলজিতে কতটুকু বদ সাইকোলজি, এটা তাদেরকে বললে বোঝানো যাবে না, তারা এটা মানতেও চাইবে না, তারা ধরেই নেবে না, সময় লাগে। টপ প্লেয়ারদের সময় লাগে না ভাই, টপ প্লেয়ারদের সময় লাগে 5টা বল, 10টা বল, অথবা আমি ব্যাটসম্যানের কথা বলছি, অথবা 2-3টে ওভার বোলারদের কথা বলছি। কিন্তু আমাদের প্লেয়ারের 3-4 ম্যাচ পর্যন্ত লেগে যায়, সিরিজ লেগে যায়, অনেকের সিরিজও লেগে যায় যে আমাদের ওই ফর্ম। এনিওয়েজ, আপনি 10 জনের কথা বললেন, তো সম্ভাব্য যে মেম্বাররা বাংলাদেশের 15 মেম্বার স্কোয়াডই হওয়ার কথা আছেন, আনফর্চুনেটলি প্রিমিয়ার লিগে টপ রান গেটারের 20 জনের মধ্যে আপনি যাদের নাম এক্সপেক্ট করেন, তাদের মধ্যে শুধুমাত্র শাদমান ইসলাম অনিক ছাড়া আর কারো নাম নেই। মাইদুল ইসলাম অঙ্কন ডাক পাবেন বলেই শুনছি, বা থাকবেন বলেই শুনছি, তিনি যদি থাকেন তাহলে 20 জনের মধ্যে তাহলে 2 জন আছেন। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান ব্যাটিং লাইনআপের প্রিমিয়ার লিগের সামগ্রিক অবস্থা। বাট এটা বলার মানে এই না যে যাদেরকে সম্ভাব্য ডাকা হবে বা যারা থাকবেন, শান্ত ডেফিনেটলি থাকবেন, মিরাজ ডেফিনেটলি থাকবেন, মুমিনুল থাকবেন, জাকির থাকবেন, তারপরে হচ্ছে আপনার মাহমুদুল হাসান, জয় থাকার সম্ভাবনা বেশি। সো এগুলো তো আমরা জানি, তাদের কারো ব্যাটেই আশানুরূপ রান নেই প্রিমিয়ার লিগে। কিন্তু টেস্টে আসলেই যে তারা ভালো করবে না এরও কোনো মানে নেই। কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে এখন চিন্তা করেন যে তারা রানে আছেন কি, নো, দ্য অ্যান্সার ইজ সিম্পলি নো। আপনি যদি দেখতেন যে না, মুমিনুল 9 ম্যাচ খেলার পরে নাইমের মতো 550 রান করছে, আপনি যে কনফিডেন্সটা পেতেন, আপনি যখন দেখবেন যে শান্তর নামের পেছনে মোটে 250 রান, লিটনের নামের পেছনে মোটে 230 রান, তখন কিন্তু আপনি কনফিডেন্সটা পাবেন না, দর্শক হিসেবে পাবেন না, টিম ম্যানেজমেন্ট হয়তো পাবে, প্লেয়াররা নিজের যদি ভরসার জায়গাটা, হ্যাঁ ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে ভরসার জায়গাটা, যে টিম প্লেয়ারদের নিজেদের উপরে ভরসাটা আছে কিনা, যে আমি ফরম্যাট চেঞ্জ করার পরেও আমি বিপিএল-এ বা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অত বেশি রানের মধ্যেও না থাকলেও জিম্বাবুয়ের এগেইনস্টে যখন নামবো তখন আমি ইকুয়ালি পারফর্ম করবো। যেমন আমার নিজের টিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জাকির হোসেন, তিনি এখনো পর্যন্ত 9 ম্যাচের সবগুলোতে খেলেছেন, অলমোস্ট সবগুলোতে তার জায়গা 3 নম্বরেই ব্যাট করেছেন এবং একটা 50 করেছেন, 200 রান তিনি করতে পারেননি। সো এই অবস্থাটা কিন্তু অন্যান্য অনেকের ক্ষেত্রে, আপনি মুমিনুল বলেন বা অন্যান্য বলেন, বাট এটা খুব ভালো কোনো সাইন না। কারণ আপনার ব্যাকে যদি রান থাকে, আপনি যে ফরম্যাটেই খেলেন, আপনি যখন ভালো একটা রান করে একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে সুইচ করবেন, ওই কনফিডেন্সটা কোনো কাজ দেয়।
লাস্ট যে বাংলাদেশ টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেভেনা পার্কে ম্যাচটা জিতেছে, মানে বাংলাদেশের তো আসলে ধারাবাহিকতার যে অভাবটা বা আগের ম্যাচ দেখেও কল্পনা করা যায় না পরের ম্যাচে বাংলাদেশ আসলে কেমন পারফর্ম করতে যাবে, এই একটা ব্যাপার। সেই কনফিডেন্সটাকে কোনোভাবে কাজে লাগবে এখানে? অ্যাকচুয়ালি ঘরের মাঠে আপনার কনফিডেন্স থাকাই উচিত হচ্ছে এই জন্য যে আপনি ওখানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এসেছেন, ওই কনফিডেন্সটা শেষ হয়ে গেছে। আমরা যে কোনো বিদেশ ট্যুরের সময় বাংলাদেশের সাংবাদিকদের একটা কমন প্রশ্ন আছে, এই মাঠে আপনাদের জেতার সুখস্মৃতি আছে, সেটা 10 বছর পরে হোক। এখন সুখস্মৃতি আসলে ম্যাচ ডেতে কী কাজে লাগে আমি এটা জানি না, আমি পার্সোনালি মনে করতে পারি না আমি কোনোদিন আমার ক্যারিয়ারে এই ধরনের প্রশ্ন করছি। এই সুখস্মৃতিগুলো আসলে স্মৃতি আপনার দিন প্র্যাকটিক্যালি হেল্প করবে না, ওটা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। এই লিসেনটা আপনার নেগেটিভও হইতে পারে, আপনার জন্য পজিটিভ হইতে পারে, কিন্তু প্রিভিয়াস যে ট্র্যাক রেকর্ড, আপনি ওয়েস্ট ইন্ডিজে খেলছেন, আপনি ডিওক বলে খেলছেন, আপনি কি বলে খেলবেন? ওই টিমে যারা খেলছে এই টিমে কি তারা আছে? না। যেটা হইতে পারে যে ওইখানে কোনো ইন্ডিভিজুয়াল বা টিম ওয়াইজ আপনি যদি ভালো পারফর্ম করে থাকেন, ওটাতে একটা গুড ভাইব দেবে, দ্যাটস অল। আপনি নেমে প্রথম 10 ওভারে যদি 35 রানে 4 উইকেট হারায় ফেলেন, ওই সুখস্মৃতি কোনো কাজে লাগবে না, আপনার ওই কনফিডেন্সও কোনো কাজে লাগবে না। 4 উইকেট যাওয়ার পর 5 আর 6 নাম্বার যে ব্যাটসম্যান, ওর মাইন্ড সেট আপ থাকা উচিত যে আমি 150 300 বল খেলবো দুইজনে মিলে। দ্যাট ইজ দ্য কনফিডেন্স, মানে দ্যাট ইজ দ্য থিং ইউ মাস্ট নিড টু ডু। সো জিম্বাবুয়ে টিমের এগেনস্টে বাংলাদেশের আসলে দুটো টেস্ট ম্যাচই ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে জেতা উচিত। যেহেতু আপনার কথা থেকেই বলছি আমি, যেহেতু আপনি মানে রেফারেন্সটা টানলেন ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ জিতেছে, সো সেইটা যদি কনফিডেন্স বুস্টার হিসেবেই বা টনিক হিসেবেই কাজ করে, তাহলে জিম্বাবুয়ের মতো টিমকে 2 টেস্টে আপনার রীতিমতো গুড়িয়ে দিয়ে বড় দলের মতো জেতা উচিত। সেটা যদি করতে পারে তখন আমরা বাহবা দেবো, কেননা এই জিম্বাবুয়ে টিমের এগেনস্টেও যদি বাংলাদেশের এই দলের স্ট্রাগল করতে হয়, তখন কিন্তু করা সেটা ভালো কোনো মেসেজ না। যে ঘরের মাঠে যে সুখস্মৃতি নেই, আবার দুঃখস্মৃতি বাংলাদেশে কিন্তু ঘরের মাঠে আছে, কিভাবে হারতে হয়েছে। ঘরের মাঠে আপনি সাউথ আফ্রিকার সঙ্গে লাস্ট সিরিজ খেলছেন না, কেমন পারফরম্যান্স করছেন? সেটাই, সেজন্যই তো আমি বলে নিলাম যে বাংলাদেশ আসলে আগের সিরিজ দেখে পরের সিরিজের সাথে সেভাবে কোনো সম্পর্ক করা যায় না। তারপরেও যেহেতু একটা সুখস্মৃতি আছে, সেখান থেকে হয়তো কিছু একটা যে টিম ওয়াইজ ভালো পারফর্ম করেছে সেটা যদি পজিটিভলি নেওয়া যায়, এবং আপনি যেটা বলেছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে দাপটের সাথেই জিততে হবে আসলে, এইটাই কনফিডেন্স বুস্টার, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। কারণ এই বছর না, ঠিক সামনে 2 বছর বাংলাদেশের যে এফটিপি আছে প্রচণ্ড ব্যস্ত থাকতে হবে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। প্রত্যাশা করি ঘরের মাটিতে খেলা। নিশ্চয়ই আপনার সাথে আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।